ক্লাসে আমাদের লাস্ট মডিউল সি, টার্ম লোন এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। আমরা পুরো সাবজেক্টে কিন্তু আমরা ক্রেডিট নিয়ে পড়তেছি। হ্যাঁ, আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, ক্রেডিট বিভিন্ন আঙ্গিকে আমরা পড়তেছি। বাট এই চ্যাপ্টারে আমরা মডিউল সি তে আমরা টার্ম লোন এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং নিয়ে কথা বলবো। এখানে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করবো। সো ডিফারেন্ট আসপেক্ট অফ ক্রেডিট অ্যাপ্রাইজাল। আমার ক্রেডিট অ্যাপ্রাইজালের ডিফারেন্ট আসপেক্ট গুলা কি কি, আমার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে থাকি। আমরা ক্রেডিট অ্যাপ্রাইজালের প্রসেসও বলতে পারি এটা। হ্যাঁ, আমার তারপরে যে আমরা সো এই কোশ্চেন আমরা আগে পড়ে আসছি, এখানে একটু দ্রুত যাবো। যে ডিফারেন্ট আসপেক্ট অফ ক্রেডিট অ্যাপ্রাইজালের কি আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে থাকি, যে আমি আমার আমার বোর্ডওয়ারের রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা ওইটা অ্যানালাইসিস করে থাকি। এখানে আমরা ক্রেডিট হিস্ট্রি দেখি, সে তার সেভি ভালো আছে কিনা, অথবা আমার সাথে যদি কোনো পূর্ববর্তীতে কোনো লোন থাকে ওই লোনের রিপেমেন্টটা ঠিক আছে কিনা। এটা কিন্তু করে থাকে ব্যাংক, তার ডেটাবেসে যায়, গিয়ে দেখে তার রিপেমেন্ট ঠিক আছে কিনা। কোলাটারাল ইভালুয়েশন, আমার কোলাটারাল প্রপার কভারেজ দেয় কিনা ওইটা ইভালুয়েট করে থাকি। বিজনেস প্রজেক্ট ভায়াবিলিটি দেখে থাকি। তারপর আমার ম্যানেজমেন্ট ইভালুয়েশন করে থাকি। আমার ম্যানেজমেন্টের যেটা বলছিলাম ক্লাসের শুরুতে, যে ম্যানেজমেন্টের যদি ক্যাপাবিলিটি যদি না থাকে, ঠিক আছে, ম্যানেজমেন্টের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বিজনেসের এক্সপিরিয়েন্স যদি খুব বেশি না থাকে, তাহলে আমি কি করবো, আমি রিস্কি ফিল করবো, আমি কিন্তু ক্রেডিট দিব না। যদিও তার বর্তমানে ব্যবসাটা ভালো রান করে, বাট এটা কিন্তু ফিউচারে হয়তো সাস্টেনেবল হবে না, এটা আমি ধরে নিব। 6 নম্বরে ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট অ্যানালাইসিস। বর্তমানে ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট অ্যানালাইসিস করে দেখবো আসলে ইন্ডাস্ট্রি কেমন যাচ্ছে, মার্কেট কেমন যাচ্ছে, তার ব্যবসা কেমন যাবে। রেগুলেটরি এন্ড লিগ্যাল কমপ্লায়েন্স, যে আমি সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট ক্রস করতেছি কিনা বা আদার কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, ওগুলো দেখে তারপর লোনটা দিব। কি ফাইন্যান্সিয়াল রেশিও ফর ব্যাংক, আমরা এটা তো রেশিও অ্যানালাইসিস একটু আগে পড়ছি আমরা, ঠিক আছে। সো এটা আমি ডিটেল যাচ্ছি না, আমরা রেশিও। আচ্ছা, এখানে এখানে এর আগে আমরা পড়ছিলাম রেশিও অ্যানালাইসিস, এখানেও পড়বো আমরা, একটু যাচ্ছি কারণ হলো কি এখানে কিছু এডিশনাল রেশিও আছে। রিটার্ন অন অ্যাসেটের রেশিও আমরা সবাই জানি, রিটার্ন অন অ্যাসেট হলো নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল এভারেজ টোটাল অ্যাসেট। সো রিটার্ন অন অ্যাসেটের এভারেজ টোটাল অ্যাসেট। সো পারপাসটা কি, রিটার্ন অন অ্যাসেট দিয়ে আমি দেখার চেষ্টা করি যে আমার যে অ্যাসেট গুলো আছে ওগুলো রিটার্ন কত কত পার্সেন্ট। নেট ইন্টারেস্ট মার্জিন রেশিওর মাধ্যমে আমি চেষ্টা করি যে আমার যে নেট ইন্টারেস্ট মার্জিন রেশিওর মাধ্যমে আমার চেষ্টা করি বুঝার যে আমার ইন্টারেস্ট ইনকামটা কেমন হচ্ছে। ঠিক আছে, এটা ব্যাংকের ক্ষেত্রে আর কি, ব্যাংকের ক্ষেত্রে যে এই রেশিওগুলো কিন্তু আমি ক্লায়েন্টের মানে আমার ক্লায়েন্টের ভিউ পয়েন্ট থেকে না, আমি আবারও বলতেছি, আমরা আগে যে একটু আগে যে রেশিওগুলো পড়ছিলাম, আমি ক্লায়েন্টকে লোন দিব কি দিব না ওইগুলো অ্যানালাইসিস করার জন্য আমি রেশিওগুলো করছিলাম। এখন যে রেশিওগুলো শিখতেছি, এটা ব্যাংকের বর্তমান অবস্থা কিরকম, ব্যাংকের বর্তমান অবস্থা বোঝার জন্য, ব্যাংকের হেলথ বোঝার জন্য আমি এই রেশিওগুলো পড়তেছি। ঠিক আছে, ব্যাংকের হেলথ বোঝার জন্য আমি এই রেশিওগুলো পড়তেছি। সো আমার রিটার্ন অন অ্যাসেট, আমার রিটার্ন অন অ্যাসেটে আমি দেখতেছি যে আমার নেট ইনকাম এভারেজ টোটাল অ্যাসেট, একটা ব্যাংকের নেট ইনকাম কত তার সাথে আমি কম্পেয়ার করার চেষ্টা করতেছি আমার ব্যাংকের অ্যাসেট কত। তারপর নেট ইন্টারেস্ট মার্জিন রেশিওতে আমি চেষ্টা করতেছি বোঝার যে নেট ইন্টারেস্ট ইনকাম ডিভাইড বাই এভারেজ আর্নিং অ্যাসেট। আমার আমার নেট ইন্টারেস্ট, তার মানে এটা বোঝা যাচ্ছে এভারেজ আর্নিং অ্যাসেট। সো নন আর্নিং অ্যাসেটের এখানে ব্যাপারটা চলে আসতেছে, যেমন নেট ইন্টারেস্ট ইনকাম, আমার ইন্টারেস্ট ইনকাম থেকে কত টাকা আসতেছে, তার সাথে আমার এভারেজ আর্নিং অ্যাসেট, যে আমার আসলে ইন্টারেস্ট আসে কোত্থেকে, আর্নিং অ্যাসেট থেকে তো ইন্টারেস্ট আসে, তাই না। আমি যদি আরেকটু ডিটেল যাই, ব্যাংকের ইন্টারেস্ট পাই লোন থেকে, তাই না, যে যে এটা এটা আমার কনজিউমার লোন হোক, টার্ম লোন হোক, আমার ওয়ার্কিং ক্যাপিটাল হোক, লোন থেকে সে ইন্টারেস্ট পায়। সো লোন থেকে ইন্টারেস্ট পায়, আমার ইন্টারেস্ট এবার আমার আমি কি, নেট ইন্টারেস্ট ইনকাম মানে হলো আমি আমার ইন্টারেস্ট থেকে আমি কস্ট অফ ডিপোজিট বাদ দিয়ে নেট ইন্টারেস্ট ইনকাম পাবো। এই নেট ইন্টারেস্ট ইনকামের সাথে আমি কম্পেয়ার করার চেষ্টা করতেছি, অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি এভারেজ আর্নিং আছে, আমার লোন পোর্টফোলিওতে লোন কত দেওয়া আছে। একটা ব্যাংকের বিলিংও থাকতে পারে, হ্যাঁ, নন আর্নিং অ্যাসেটও থাকতে পারে। তো নন আর্নিং অ্যাসেট আমার কনসিডারেশন না, এটা এই রেশিওতে আমি দেখার চেষ্টা করতেছি যে আমার ডিপোজিটের টাকা বাদ দিয়ে নেট ইন্টারেস্ট ইনকাম কত আমার, এটার সাথে আমি চেষ্টা করতেছি এভারেজ আর্নিং অ্যাসেট, আমার লোন পোর্টফোলিও কত, সহজ কথায় আমার লোনের পোর্টফোলিও কত, ওইটা সাথে কম্পেয়ার করতেছি। লোন টু ডিপোজিট রেশিও, আমার লোন টু ডিপোজিট রেশিও, এডি রেশিওর কথা বলতে মনে আছে না আপনাদেরকে, আপনাদের কিন্তু টোটাল লোন ডিভাইড বাই টোটাল ডিপোজিট, আমরা জানি যে এডি রেশিও 88 এর ক্রস করতে পারবে না, 88 এর বেশি দিতে পারবে না। তো এডি রেশিওতে কি দেখে, এডি রেশিওতে দেখে যে টোটাল লোন ডিভাইড বাই টোটাল ডিপোজিট, তাই না। তো এখানে আরেকটু আমি ডিটেল যাই, যেহেতু আমি একটু মানে আপনাদের শুধু পরীক্ষার জন্য পড়াচ্ছি না, আপনার নলেজটাকে স্ট্রং করার জন্য পড়াচ্ছি। আপনি একটা কথা চিন্তা করেন তো, আমার হইলো সিআরএসএল হলো 70%, সিআরএসএল 100 টাকা ডিপোজিট নিলে আমি 83 টাকা আমি লোন হিসাবে দিতে পারি, তাই না, সিআরএসএল মেনটেন করার পর। আবার এডি রেশিও বলতেছে 88, মানে 88%।
মানে আমি 100 টাকা লোন নিলে আমি আমি কি করতে পারি, 88 টাকা আমি লোন হিসেবে দিতে পারি। তো আমি সিআরআর মেনটেন করে আমি তো 83 টাকা দিতে পারি, আবার 88 টাকা বলতেছে এডি রেশিও, অ্যাডভান্স ডিপোজিট রেশিও। তাহলে বাকি যে গ্যাপটা, আমার যে 5%-এর গ্যাপটা, ওই 5 টাকা কোত্থেকে পাবো আমি? হ্যাঁ, আমি 100 টাকা লোন নিলে 88 টাকা পর্যন্ত ডিপোজিট মানে লোন আকারে দিতে পারতেছি, আবার সিআরআর মেনটেন করতেছে 17%। সো ওই বাকি 5 টাকা কোত্থেকে আসবে? বাকি 5 টাকা আসবে ক্যাপিটাল থেকে। হ্যাঁ, বাকি 5 টাকা আসবে ক্যাপিটাল থেকে। সো লোন টু ডিপোজিট রেশিও অথবা আমার এডি রেশিওতে আমি দেখি যে আমার টোটাল লোন কত, আমার ডিপোজিটের এগেনস্টে লোন কত, যেটা 88% বেশি হওয়া যাবে না। ক্যাপিটাল এডুকেশন রেশিও আমরা সবাই জানি, বেসেল আমরা শিখছি, যাদের রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টটা ছিল ওইখানে শিখছি। আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও, এটা এক সময় নাম ছিল ক্যাপিটাল এডুকেশন রেশিও বেসেল টুতে, এখন কিন্তু বেসেল টুতে ক্যাপিটাল এডুকেশন রেশিও না, পরীক্ষা যদিও ক্যাপিটাল এডুকেশন রেশিও নামেও আসতে পারে, বাট এটা কিন্তু এখন নাই, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও নামে আছে। হ্যাঁ, এটা হলো ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও নামে আছে। সো এটা ফর্মুলা আমরা সবাই জানি, রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়ছি, যে টায়ার 1 ক্যাপিটাল ডিভাইডেড বাই টায়ার প্লাস টায়ার 2 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভিতরে আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেটিং রিস্ক ওয়েটেড অ্যাসেটও থাকতে পারে। তিনটা রিস্ক ওয়েটেড অ্যাসেট মিলে কিন্তু আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট আমি কাউন্ট করি। সো তারপর হলো অ্যাসেট কোয়ালিটি রেশিওতে আমি কি দেখি, যে নন পারফর্মিং লোন ডিভাইডেড টোটাল লোন, যে আমার লোন পোর্টফোলিওর 100 টাকা লোনের ভিতর নন পারফর্মিং লোন কত পার্সেন্ট, ওইটা আমি বোঝার চেষ্টা করি অ্যাসেট কোয়ালিটি রেশিওর মাধ্যমে। সিম্পলি মনে রাখবেন। হ্যাঁ, আমি খুব খুব দ্রুত বলতেছি, কনসেপচুয়ালি বলতেছি, জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি কিভাবে মনে রাখবেন। আমার অ্যাসেট কোয়ালিটি রেশিও মানে কি? অ্যাসেট কোয়ালিটি রেশিও আমার ভালো অ্যাসেটের কোয়ালিটি কত কত পার্সেন্ট। আমি 100 টাকা লোন দিছি, তার ভিতরে আমার খারাপ অ্যাসেট কত, ভালো অ্যাসেট কত। তো খারাপ অ্যাসেট যদি 20 টাকা হয়, ভালো অ্যাসেট তো 80 টাকা, 80 টাকা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, 80%, তাই না? তো ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট অফ লোন অ্যাপ্রুভাল, আমি লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটা কি? আমি লোন দিব, লোনের ব্যবসা করতেছি, মানুষের কাছে টাকা নিব, লোন দিব, আবার এনভায়রনমেন্ট আসলো কোথেকে? কিন্তু না, আমার এনভায়রনমেন্ট অথরিটি যেগুলো আছে, আমার আমার গভর্নমেন্টের যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে, অথবা আমার আমার সোশ্যাল ওয়ার্কার যারা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, হ্যাঁ, ওরা কিন্তু আপনার নামে পেপারে লেখালেখি করবে, আপনার নামে মামলা দিবে যে আপনি কি করতেছেন, লোন দিতেছেন এমন একটা ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রি কি করে, ওয়াটার পলিউশন করে, যাদের পিটিপি নাই, যে আমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, যে সে গার্মেন্টস ব্যবসা করতেছে, রং ইউজ করতেছে, টক্সিক রং ইউজ করতেছে, যে রংটা পরিবেশের জন্য ক্ষতিকর, ওই রং সে নদীতে ছেড়ে দিচ্ছে ইউজ করার পরে, যেটা পরিবেশের জন্য খুবই ভারসাম্য নষ্ট করতেছে। সো এরকম হইলে হবে না, আমাকে কি করতে হবে, আমি যাকে লোন দিব তাকে দেখতে হবে সে যে টাকা নিয়ে যে ব্যবসাটা করতেছে ওইটা এনভায়রনমেন্টের জন্য থ্রেট কিনা। আমরা রিসেন্টলি দেখছি, আমি পরশুর পেপারে দেখছি যে অনেক ইট কল বন্ধ করে দিচ্ছে, অনেক ইট কল বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? তারা কি করতেছে, পরিবেশ অধিদপ্তরের যে গাইডলাইন, ওই গাইডলাইন মেনে ব্যবসা করতেছে না, ইট বানাচ্ছে না। সো এক নাম্বার হলো এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, আমার এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স ফলো করতেছি কিনা ওইটা দেখতে হবে। এনভায়রনমেন্ট সার্টিফিকেট লাগে, অনেক সময় সার্টিফিকেট চাই ব্যাংক, যে তোমাকে আমি লোন দিব, তুমি যদি সার্টিফিকেট এনে দিতে পারো। রিস্ক মিটিগেশন, আমার এটা কিন্তু রিস্ককেও মিটিগেট করে, ওই ব্যবসার ভায়াবিলিটিকে মিটিগেট করে। আমি লোন দিলাম ঠিকই, গভর্নমেন্ট পরে দেখা গেলো ওরে বন্ধ করে দিল, হ্যাঁ, সো তাইলে কিন্তু আমার লোন আর রিকভার হবে না। সো এটার জন্য আমার রিস্ক মিটিগেট করার জন্য আমাকে সে এনভায়রনমেন্টালি কমপ্লাইট কিনা ওইটা দেখতে হবে। 3 নাম্বার হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা কিন্তু আমার একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমি ব্যবসা করতেছি নিজের প্রফিটের জন্য, শুধু প্রফিট করলেই হবে না, আমার সমাজের কল্যাণেও আমাকে কাজ করতে হবে। রিসোর্স কনজারভেশন, আমাকে আমার আমার কিন্তু রিসোর্স দেখেন, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি টক্সিক যদি নদীতে ফেলি, তাহলে কি হবে, আমার নদীর মাছটা সব মরে যাবে, তাই না? সো মরে গেলে আমি তো মাছ পাবো না খাইতে। সো রিসোর্স আমার কিন্তু কনজারভেশন হইলো না, রিসোর্স সম্পদগুলো রক্ষা হইলো না, সম্পদ নষ্ট হয়ে গেল, যে নষ্টের কারণে আমার সবাই সাফারার হব। আমি এজ এ ব্যাংকার হিসেবে আমার বাসায় কিন্তু মাছ আসবে না, চাষের মাছ আসবে অথবা টক্সিক মাছ আসবে, যেটা খেলে আমার স্বাস্থ্য নষ্ট, ক্ষতি হবে। ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, আমার ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টও আমার কিন্তু আমি সাফারার হব। তারপর 6 নম্বর হলো ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিস, আমার ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসটাও আমি কি করব, এই আসপেক্টে আমি জন্য দরকার। এবার আসি ইম্পর্টেন্স অফ অ্যাসেসিং রিপেমেন্ট ক্যাপাবিলিটি। আমরা কিন্তু এটা কিন্তু ক্রেডিট ম্যানেজমেন্টের পার্ট, আমরা ক্রেডিট ম্যানেজমেন্টে কিন্তু পড়ে আসছি রিপেমেন্ট ক্যাপাবিলিটি আমরা কিভাবে করি থাকি, যে তাকে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে থাকি। একটু আমি পড়াতে যাব না, হ্যাঁ, আমি পড়াতে যাব না, আমি রিপেমেন্ট ক্যাপাবিলিটি কিভাবে বুঝবো, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবো, তার ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইথ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করবো, তার ক্রেডিট পূর্ববর্তী ক্রেডিট হিস্ট্রি দেখবো, সে আগে রিপেমেন্ট ঠিকভাবে করছে কিনা, হ্যাঁ, সিএবি দেখবো, তার সেলস এর গ্রোথ দেখবো, ট্রেন্ড অ্যানালাইসিস করবো, হ্যাঁ। সো এই জিনিস কোর ক্যাপিটাল, কোর অফ ক্রেডিট অ্যাপ্রাইজাল, আমার এটা ইম্পর্টেন্ট কেন, রিপেমেন্ট ক্যাপাবিলিটি ইম্পর্টেন্ট কেন, আমি কিভাবে করবো এটা বললাম এতক্ষণ। এটা কেন ইম্পর্টেন্ট, আমার কোর অফ ক্রেডিট অ্যাপ্রাইজাল, আমার ক্রেডিট অ্যাপ্রাইজালের জন্য এটা লাগবেই, আদারওয়াইজ ক্রেডিট অ্যাপ্রাইজাল হবে না।
2 নাম্বার হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনসাইট। আমি কিন্তু আমার 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 রিপেমেন্ট ক্যাপাবিলিটির মাধ্যমে তার ফাইন্যান্সিয়াল ইনসাইট পেয়ে যাই যে সে তার আসলে কন্ডিশনটা কিরকম, তার আসলে ব্যবসা ভালোভাবে চলতেছে কিনা, তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা। রিস্ক মিটিগেশন মিনিমাইজেশন, এটার মাধ্যমে রিস্ক মিনিমাইজ হয়। এনশিওর রেসপন্সিবল লেন্ডিং, এটা কিন্তু রেসপন্সিবল লেন্ডিং হলো, ইরেসপন্সিবল ব্যাংকিং করার কোনো সুযোগ নাই। আপনি যদি করেন আপনার চাকরি থাকবে না, আর যদি ম্যানেজমেন্ট করে ম্যানেজমেন্টের কিন্তু বদনামে পড়বে। হ্যাঁ, ম্যানেজমেন্টের চাকরি থাকবে না, মামলা জড়াইতে হবে। অনেক এমডি কিন্তু আছে, হ্যাঁ, অনেক এমডি আছে যে এখন মামলা নড়তে হচ্ছে কেন? কারণ সে রেসপন্সিবল ব্যাংকিং করে নাই, মালিকরা হয়তো চাপ দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। ইরেসপন্সিবল ব্যাংকিং করা যাবে না, এটা ব্রাঞ্চ লেভেলে হোক, ডেস্ক লেভেলে হোক, এমটি লেভেলে হোক, কোনো লেভেলে ইরেসপন্সিবল ব্যাংকিং করার সুযোগ নাই। সবকিছু ডকুমেন্টেড থাকে। আন্ডারস্ট্যান্ডিং ক্যাপিটাল স্ট্রাকচার ইন ব্যাংকিং, এটা কিন্তু পরীক্ষা এসেছিল। ক্যাপিটাল স্ট্রাকচারটা কি? আন্ডারস্ট্যান্ডিং ক্যাপিটাল স্ট্রাকচার ইন ব্যাংকিং। আমার ক্যাপিটাল স্ট্রাকচার ব্যাংকিং এ ক্যাপিটাল স্ট্রাকচারটা হলো কোন একটা ব্যাংকের ক্যাপিটালের কথা বলতেছে, আমরা বেসেলে যেটা পড়ছি। হ্যাঁ, আমার ইকুইটি কত থাকবে, ডেট কত থাকবে, ওইটার যে অ্যানালাইসিসটা। সো ইকুইটি স্লাইসে আমার ইকুইটি থাকে, শেয়ার হোল্ডার ক্যাপিটাল থাকে, ডেট স্লাইসে আমার কাস্টমার ডিপোজিট থাকে। ব্যাংকের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, ক্যাপিটাল স্ট্রাকচারের মূল কথা, একটা ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচারের মূল কথা তার ব্যালেন্স শিটে তার ইকুইটির পরিমাণ কত আর ডিপোজিটের পরিমাণ কত, এভাবে মনে রাখতে পারেন আপনি। সো এগুলো ক্যাপিটাল স্ট্রাকচারের কথা, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, আমরা এটা আমি একবারে ক্লাসে শুরুতে বলছিলাম। ক্যাপিটাল বাজেটিং এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো আমার কর্পোরেট ফাইন্যান্সের একটা পার্ট। যে আমি ক্যাপিটাল বাজেটিং এ কি করতেছি, আমার পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, তারপর আমার ইন্টারেস্ট রেট রিটার্ন, আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই চারটার মাধ্যমে কিন্তু আমরা কি করি, আমার কোনো ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস করে থাকি। এটা একটা ম্যাথ আছে, 2-3টা ম্যাথ আছে, একটা ম্যাথ না 2-3টা ম্যাথ আছে, আমরা একটাকে সলভ করবো। সো শুরুতে আমি একটু থিওরিটিক্যালি একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি। পেব্যাক পিরিয়ডের মূল কথা হলো, আপনি যদি 100 টাকা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করেন, কোন একটা ভেঞ্চারে যদি 100 টাকা ইনভেস্ট করেন, 100 টাকাটা যদি আপনি কতদিনে ফেরত পাবেন, এখানে ডিসকাউন্টের কোনো ফ্যাক্টর নাই। আপনি যদি 20 টাকা করে 5 বছরে 20 টাকা করে ফেরত পান, তাহলে 5 বছরে আপনার টাকাটা ফেরত আসতেছে। সো আপনি পেব্যাক পিরিয়ড হলো 5 ইয়ার্স। হ্যাঁ, সিম্পলি। সো পেব্যাক পিরিয়ডের মূল কথা হলো, আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, ওই টাকাটা কতদিনে ফেরত আসতেছে, 20 টাকা করে ফেরত আসলে 5 বছর লাগবে। নেট প্রেজেন্ট ভ্যালু বলতেছে যে আমি শুরুতে 100 টাকা ইনভেস্ট করছি। হ্যাঁ, আমি ধরেন আমি নেট প্রেস বলতেছে আমি শুরুতে 100 টাকা ইনভেস্ট করছি। এই প্রজেক্টের সারা জীবন মিলে আমি যে টাকা পাইছি, ফর এক্সাম্পল 200 টাকা পাইছি, 200 টাকা পাবো আর কি এক্সপেক্ট করতেছি। ওই 200 টাকা আমি ডিসকাউন্ট করছি, ডিসকাউন্ট করে দেখছি 120 টাকা। শুরুতে ইনভেস্ট করছি 100 টাকা, এখন আমি ডিসকাউন্ট করে দেখছি আমি 120 টাকা আমার ক্যাশ ফ্লো। তো এই যে আমি শুরুর ইনভেস্টমেন্ট থেকে আমি রিটার্নের মাইনাস করবো, তাহলে 20 টাকা পাবো। 20 টাকা হলো এনপিবি, 20 টাকা হলো এনপিবি। আমি আবারও বলতেছি, 20 টাকা হলো এনপিবি। আমি শুরু থেকে ইনভেস্ট করছি 100 টাকা, আমি সারা জীবনে যে টাকাগুলো পাবো এগুলো 200 টাকা পাবো। 200 টাকাকে আমি ডিসকাউন্ট করে প্রেজেন্টে নিয়ে আসছি, 120 টাকা হয়েছে। তো এই দুটা ডিফারেন্সটা হলো 20 টাকা। তো 20 টাকা হলো এনপিবি। আমি খুব সহজ করে বলে দিচ্ছি। হ্যাঁ, ইন্টারনাল রেট অফ রিটার্ন এগুলো আমি খুব সহজে শিখি নাই, অনেক অনেক কষ্ট করে শিখছি, বা আপনারা যদি পড়ে থাকেন অনেক কষ্ট করে শিখছেন, বাট আমরা এই ক্লাসটাতে খুব সহজ করে মনে রাখবো। ইন্টারনাল রেট অফ রিটার্ন আমি ডিসকাউন্ট বলছিলাম যে এনপিবি আমার 100 টাকা, আমি সারা জীবনে কি করছি যে আমি যে 200 টাকা পাইছি, 200 টাকাকে ডিসকাউন্ট করে আমি ডিসকাউন্ট করে 120 টাকা পাইছি। হ্যাঁ, যদি রেট জানা থাকে, আমার রেট জানা নাই, আমি 200 টাকা পাইছি সারা জীবন, আমার ইনভেস্টমেন্ট 100 টাকা, আমি পাইছি 200 টাকা। সো আমি রেট জানি না কোন রেটে ডিসকাউন্ট করবো। তো যে রেটে ডিসকাউন্ট করলে এটা 100 টাকা হবে জিরো, মানে বর্তমান সময়ে এসে, ওইটাই হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। যে রেটে ডিসকাউন্ট করলে ক্যাশ ফ্লো গুলাকে, কোনো একটা প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলাকে যে রেটে ডিসকাউন্ট করলে আমার ইনিশিয়ালি মানে প্রেজেন্ট ভ্যালুটা 100 হবে, ওই রেটটাকে বলতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি ধরেন 15% হইলো আর আমার 10% হইলে আমি খুশি, তাহলে আমি প্রজেক্ট নিব। আর যদি এটা 20% আমার দরকার 20%, তখন আমি প্রজেক্ট নিব না। সো এনপিবির ক্ষেত্রে সেম। আমার এনপিবি হলো 20 টাকা। সো এনপিবি যদি আমি খরচ করছি 10 টাকা, ডিসকাউন্ট করে আসছে 120 টাকা। সরি, 100 টাকা আমি খরচ করছি, আমি সব আমার 200 টাকায় ডিসকাউন্ট করে 120 টাকা পাচ্ছি। সো 20 টাকা আমার লাভ, আমি কেন নিব না? হ্যাঁ, আমি ওই প্রজেক্ট নিব। আর যদি আমি ডিসকাউন্ট করে পাইতাম 90 টাকা, আমি ওই প্রজেক্ট নিতাম না। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নাই। ধরেন আমি একটা ইনভেস্ট আমি 5 বছরে আমার টাকাটা ফেরত আসছে। সো আমি 5 বছর অথবা 6 বছর পর্যন্ত ঠিক আছে, ওকে, আমি প্রজেক্টে যাবো। কিন্তু আমার যদি 20 বছর দরকার হয় ফেরত আসতে টাকাটা, আমি কিন্তু ইনভেস্টমেন্টে কখনোই যাবো না। 4 নাম্বার হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স কিচ্ছুই না। আমি কি ডিসকাউন্ট করে বলছিলাম না, ডিসকাউন্ট করে এই পাশে 120 টাকা পাইছিলাম, আর আমার শুরুতে ইনভেস্ট করছি 100 টাকা। তো উপরে 120 টাকা আর নিচে হলো 100 টাকা, আমি শুরুতে যে ইনভেস্ট করছি দুইটা দিয়ে যদি ভাগ করি, ওইটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। উপরে হলো আমার কি, আমার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা, আর নিচে হলো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা। তো এটা রেশিও যদি আমি যে এক্সাম্পলের কথা বলতেছি ওখানে 1.2, এটা যদি 1 হয় তার মানে এনপিভি সমান মানে 100 হবে। যে ডিসকাউন্ট করে 100 টাকা, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 100 টাকা, তার মানে কি 100/100 মানে 1। 1 হলে আমি ইনডিফারেন্ট থাকবো যে আমি প্রজেক্টে যাবো কিনা আমি জানি না, মানে এনপিভি 0। আর যদি এটা 1-এর চেয়ে বেশি হয় তখন আমি ইনভেস্টমেন্টে যাবো।
তো এনপিভি এন্ড পেব্যাক পিরিয়ডের ডিফারেন্সটা কি আমরা অলরেডি বুঝে গেছি। এনপিভিটা কি, আমি ডিসকাউন্ট করে দেখি যে আমার এটা পজিটিভ কিনা নেগেটিভ। আর আমি পেব্যাক পিরিয়ডে কিন্তু আমি ডিসকাউন্ট করতেছি না, আমি শুধু দেখি কত বছরের টাকাটা আসবে। এখানে আমি টাইম দেখি, ওইখানে হলে আমি ডিসকাউন্ট করে আমি ভ্যালুটা দেখি। অ্যাসেসিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের অ্যাসেসমেন্টটা কি, মানে প্রসেসটা কি, আমি গ্যাদার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আমি কোনো কাস্টমারকে আমি ওয়ার্কিং ক্যাপিটালের লোন কত টাকা লাগবে তার এটা আমি কিভাবে অ্যাসেস করব। আমি শুরুতে ডেটা কালেক্ট করবো, তার রিসিভেবল কত, সেলস কত, আসলে তার কত টাকা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। 2 নম্বর হলো ক্যালকুলেট অ্যাসেট এন্ড লায়াবিলিটি, তার অ্যাসেট এন্ড লায়াবিলিটি ক্যালকুলেট করবো। 3 নম্বর হলো ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন, আমি ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করে দেখবো যে তার আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কত আছে। সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ছোট। আমার কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাটা হলো আমার কারেন্ট অ্যাসেট, আমার 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 ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। সো আমার কারেন্ট অ্যাসেটে এখানে একটা এক্সাম্পল আছে কারেন্ট লায়াবিলিটি, আমি ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমি পাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল, যে ক্যাপিটাল আমি কি করতে পারি, আমি ইউজ করতে পারি, আবার ইউজ করতে পারি। ইম্প্যাক্ট অফ ক্লাসিফাইড লোন অন ব্যাংক লিকুইডিটি, আমার আমরা আমরা ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে, আমরা নন পারফর্মিং লোনের ক্ষেত্রে ইম্প্যাক্ট করছি, এখন হলো ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে ব্যাংকের ইম্প্যাক্টটা কি কি। ক্লাসিফাইড লোন কি, প্রথমত হলো ক্লাসিফাইড লোনটা কি। ক্লাসিফাইড লোনটা হলো আমি যদি আমার যে লোনের রিপেমেন্ট গুলো যদি ঠিক না থাকে, ঠিক সময় যদি পে না করে, ওইটাকে আমি ক্লাসিফাইড লোন বলবো। এটা 3 মাস হইতে পারে, 3টে এসএস হইতে পারে, এসএফ হইতে পারে, ডিএফ হইতে পারে, যে কোনো হইতে পারে, হ্যাঁ। বাট এটা আমার ঠিকভাবে রিপেমেন্ট না হইলে আমি এটাকে ক্লাসিফাইড লোন বলবো। সো রেগুলার লোন কোনটা বলবো, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 3টে ইনস্টলমেন্ট বা 6টা ইনস্টলমেন্ট মতো যদি সে না দেয়, তখন কিন্তু আমি রেগুলার বলবো, তো ওইটাকে ক্লাসিফাইড বলবো না। বাট একটা সার্টেন পিরিয়ড যখন চলে যাবে, ওইটাকে আমি ক্লাসিফাইড লোন বলবো। কনসিকুয়েন্সটা কি, আমার কি এটা অ্যাভেলেবল ক্যাশটা রিডিউস করে দেয়, আমার ব্যাংকের যে অ্যাভেলেবল ক্যাশ, কারণ ব্যাংক তো ব্যবসা করে, টাকার ব্যবসা করে, ডিপোজিটের কাছে টাকা নেয়, আবার কি লোনের রিপেমেন্ট থেকেও সে টাকা পায়। সো তার অ্যাভেলেবল ক্যাশটাকে রিডিউস করে দেয়। মাইট ফোর্স বোরিং ফ্রম ইন্টারব্যাংক কল মানি মার্কেট, সে আমার এটা হইলে আমার ইন্টারব্যাংক কল মানি মার্কেট থেকে বোরিংটা বেড়ে যায়। ডিফাইনিং ক্রেডিট ওর্থিনেস, আমার ক্রেডিট ওর্থিনেস এর ডেফিনেশনটা কি, ক্রেডিট ওর্থিনেস এর ডেফিনেশন আমি আবার বলতেছি, ক্রেডিট ওর্থিনেস এর ডেফিনেশনের মূল কথা হলো, হ্যাঁ, আমরা যে ক্রেডিট প্রপোজাল অ্যাপ্রাইজালে পড়ছিলাম না, ক্রেডিট প্রসেসে পড়ছিলাম যে আমি ক্রেডিট রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা দেখবো তা। তো এটা ডেফিনেশনটা কি, ক্রেডিট ওর্থিনেস এর ডেফিনেশন হলো তার লোনের টাকাটা রিপে করার ক্যাপাবিলিটিকেই বলতেছে ক্রেডিট ওর্থিনেস। কি পয়েন্ট কি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্রেডিট হিস্ট্রি, ডেট টু, আমি কিভাবে আমি ক্রেডিট ওর্থিনেস অ্যানালাইসিস করে থাকি, বুঝি যে সে তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে, আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখি তার, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দেখি, ক্রেডিট হিস্ট্রি দেখি, ডেট টু ইনকাম রেশিও দেখি, এমপ্লয়মেন্ট স্টেবিলিটি দেখি, যদি আমার স্যালারি লোন হয়ে থাকে, কোলাটেরাল, এই কারণে 6 মাসের বেশি না হলে দেয় না লোন, তারপর কোলাটেরাল গ্যারান্টি হয়ে থাকে, পারপাস অফ লোন দেখে, পারপাস অফ লোন দিয়ে বোঝা যায়। এবার আসি সিলেক্টিং এ নিউ বোরোয়ার, একটা নতুন বোরোয়ার সিলেক্ট করার ক্ষেত্রে আমি কি কি জিনিস দেখি। আসলে আসলে কি, আমি আমি লোনের প্রসেস বা আমার এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে পড়ে আসছি। নতুন লোন বোরোয়ার সিলেক্ট করা হোক বা আমার লোনের স্টেপ গুলা হোক, একই কথা, কিন্তু ক্রেডিটের প্রসেস হোক, ক্রেডিট প্রসেস, ক্রেডিটের স্টেজ গুলো কিন্তু একই কথা। আমি নতুন বোরোয়ার হোক বা পুরাতন বোরোয়ার হোক, আমি সেম প্রসেস ফলো করি। কি করি থাকি আমি, কি কি জিনিস কনসিডার করে থাকি নতুন বড়োর ক্ষেত্রে, ক্যারেক্টারিস্টিক্স এন্ড রেফারেন্স, আমি কার মাধ্যমে আসছে তার ক্যারেক্টার কেমন এটা দেখি, লোন অ্যামাউন্ট দেখি, টার্ম দেখি, মার্কেট কন্ডিশন দেখি, রেগুলেটরি ফ্যাক্টর গুলো দেখি যে আমার ভায়োলেট হবে কিনা তাকে লোন দিলে। আমরা ম্যাথে চলে আসছি, ম্যাথটা আমরা খুব সুন্দরভাবে করবো। সো আজকে ক্লাসে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনার ধৈর্যটা একটু রাখবেন, হ্যাঁ। সো আমরা ম্যাথগুলা মানে পাজেল হবেন না, হ্যাঁ, আমি খুব সহজে দেখা দিচ্ছি। সো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আমার আমার একটা একটা কোম্পানি, এই কোম্পানিতে কি হয়েছে, এই কোম্পানিতে কি, সো এবিসি একটা কোম্পানি, এই কোম্পানির যেটা বলতেছিলাম, সো এই ভিউ একটা এন্টারপ্রাইজ, এই কোম্পানির আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, ইনভেস্টমেন্ট প্রপোজাল। সো আমার কি, আমার ইনিশিয়াল কস্ট হলো এগুলা, হ্যাঁ। ইনিশিয়াল কস্ট হলো এটা, জিরোতে যে কস্টটা, এটা হলো শুরুতে আমি 1,05,00,000 খরচ করছি, এটা হলো জিরোতে, শুরুতে আমি 1,05,00,000 খরচ করছি, হ্যাঁ। তো এনুয়াল ক্যাশ ফ্লো হলো এগুলা, এনুয়াল ক্যাশ ফ্লো হলো এগুলা, আর হলো এনুয়াল নেট ইনকাম হলো এগুলা। তো আমাকে কিছু জিনিস সলভ করতে বলবে। আমি আবারও বলি, আমার ইনিশিয়ালি কস্ট হয়েছে 1,05,000 টাকা, এগুলো ইনকাম করেন, এগুলো হলো এই 1,05,000 থেকে আমি ক্যাশ ফ্লো গুলো বাদ দিচ্ছি, বাদ দিয়ে পাইছি, হ্যাঁ। সো আমি আমার এনুয়াল শুরুতে, আমি সহজ কথা হলো শুরুতে আমি ইনভেস্ট করছি 1,05,000 টাকা,
ঠিক আছে, শুরুতে আমি 1,05,000 টাকা ইনভেস্ট করছি, আমার এনুয়াল ক্যাশ ফ্লো হলো এই ক্যাশ ফ্লো গুলো আসছে আমার। তারপর এনুয়াল নেট ইনকাম, আমার খরচ বাদ দেওয়ার পরে, এটা এটা তো খরচ বাদ দেওয়ার আগে, এই ক্যাশ ফ্লো গুলো হলো খরচ বাদ দেওয়ার আগে, এটা হলো খরচ বাদ দেওয়ার পরে। হ্যাঁ, সো খরচ বাদ দেওয়ার পরে আমার নেট ইনকাম হচ্ছে এইগুলা। সো আমরা আমাদের কি ক্যালকুলেট করতে বলা হচ্ছে, আমাদের ক্যালকুলেট করতে বলা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে এখানে, আর কি দেওয়া আছে, আমার ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। হ্যাঁ, সো ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 15% আমার রেকর্ড রেট অফ রিটার্ন, আমার টার্গেট রেট অফ রিটার্ন, মানে আমি চাই, মানে ওই ব্যবসায়ী চাই যে তার রিটার্ন হলো 15% হলে সে খুশি। আমি কিন্তু কথাগুলো খুব সহজ করে বলতেছি, আমাদের কিছু ডেটা দেওয়া ছিল আগের স্লাইডে দেখছি, এই স্লাইডে বলতেছি সেই 15% রেকর্ড রেট অফ রিটার্ন। সো রেকর্ড রেট অফ রিটার্ন নিয়ে পাজাল হবে না, রেকর্ড রেট অফ রিটার্নের মূল কথা হলো আমি আমি যে ব্যবসাটা করতেছি ওই ব্যবসা থেকে আমি 15% রিটার্ন চাই। আমরা কি করি, শেয়ারে ইনভেস্ট করছি, শেয়ারে ইনভেস্ট করে না, শেয়ার কেনার পরে আমি দেখি ডাবল হয়েছে কিনা টাকাটা, শেয়ারের দাম বাড়ছে কিনা, বারে বারে দেখতে থাকি। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন হলো আমি বড়লোক হয়ে যাবো। অবশ্যই কেউ কিছু মনে করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো কোনো ব্যবসায়ীও কিন্তু তার একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমার রিটার্ন হলো, পুরো বছরে আমার রিটার্ন টার্গেট হলো 15%, 15% রিটার্ন হলে আমি খুশি। সো রিটার্ন টার্গেট দিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর দিচ্ছে, আপনাদের যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এই কারণে সে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো দিয়ে দিচ্ছে, ফার্স্ট ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর এটা, সেকেন্ড ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর এটা। হ্যাঁ, সো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে যদি ক্যাশ ফ্লোরে গুণ করেন তাহলে প্রেজেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে আর কি, এনপিভিতে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি না, ডিসকাউন্ট করে তো প্রেজেন্টে নিয়ে আসি। সো আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিলেই আপনি প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবেন। সো এখন রিকোয়ারমেন্টে আসি, আমার রিকোয়ারমেন্ট কি চাইছে, আমার এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট গুলো কি, আমরা তো দেখলাম এতক্ষণ আমরা আমার কি দেওয়া ছিল আমার স্লাইডে, যে আমার আমার ইনিশিয়ালি 1,05,000 টাকা আমি আমার আউটফ্লো হয়েছে, তারপর ক্যাশ ফ্লো গুলো দেওয়া ছিল, নেট ইনকাম দেওয়া ছিল। সো দেওয়া ছিল, এতক্ষণ হলো দেখলাম যে কি কি দেওয়া ছিল। হ্যাঁ, এখন আমি দেখবো যে চাইছে কি, চাইছে হলো ক্যাশ, ক্যাশ পে ব্যাক পিরিয়ড, কতদিনে টাকাটা ফেরত আসবে, ডিসকাউন্ট ডিসকাউন্টের ব্যাপার না। 2 নম্বরে চাইছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এআর চাইছে। হ্যাঁ, অ্যানুয়াল রেট অফ রিটার্ন চাইছে, আর এনপিভি চাইছে, এনপিভি চাইছে। সো অ্যানুয়াল রেট অফ রিটার্ন চাইছে, এনপিভি চাইছে, এই তিনটা জিনিস ক্যালকুলেট করতে বলছে। সো পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেট করা কিন্তু সহজ, আমি অ্যান্সারে যাই না, আমি পেছনে চলে যাব, আপনাদের আমি অ্যান্সারে যাচ্ছি না, আমি পেছনে চলে যাচ্ছি। হ্যাঁ, পেছনে চলে যাচ্ছি। পে ব্যাক পিরিয়ড মানে কি, আমি 105 টাকা, আমি থিওরিটিক্যালি চিন্তা কনসেপচুয়ালি চিন্তা করেন, আমার শুরুতে ইনভেস্টমেন্ট ছিল 1,05,000 টাকা, এই 1,05,000 টাকা কয় বছরে ফেরত আসছে, এটার মূল কথা হলো পে ব্যাক পিরিয়ড, ক্যাশ পে ব্যাক পিরিয়ড। সো আমার ক্যাশ ফ্লো হয়েছে এই বছরে হলো আমার 45,000 টাকা, এই বছরে হলো 40,000 টাকা। সো আমার আমার দেখেন আপনি যে আমার এই 40-45 কত, আমার 85,000 টাকা কিন্তু চলে আসছে 2 বছরে, 3 বছরে আসছে কত, 85 আর 30 হইলো আমার, 85-30 কিন্তু আমার আমার 85 আর 30, তার মানে হইলো আমার 3 বছরের ভিতরে কিন্তু সব বেশি চলে আসছে, 1,05,000 ক্রস করছে। 85 সাথে আমি যদি ধরেন 15 যোগ করি, 20 যোগ করলেই তো আমার কি হইতেছে, 1,05,000 হয়ে যাচ্ছে, তো আরো 10,000 বেশি আসতেছে। তো আমার 3 বছরে, এটা হয়তো 2 অথবা 3 বছর মাঝামাঝি কোনো একটা পিরিয়ড হবে, যে পিরিয়ডে আমার পে ব্যাক পিরিয়ড, আমার 2 অথবা 3 বছরের মাঝামাঝি সময় আমার কি হয়েছে, আমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা এটা চলে আসছে। সো এই যে এটা কি বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, এটা কি বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, কতদিনে আমার টাকাটা ফেরত আসছে, ওইটাই হলো আমার পে ব্যাক পিরিয়ড। ঠিক আছে, সো আমাদের অ্যান্সারে কিন্তু এইটাই আসছে। হ্যাঁ, যে ক্যাশ পে ব্যাক পিরিয়ডে কিন্তু এই কথাটাই বলা হয়েছে, যে আমার ইনিশিয়ালি কত, ইনিশিয়ালি হলো আমার ইনিশিয়ালি হলো আমার ইনিশিয়ালি হলো আমার 105 টাকা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,05,000 টাকা। সো আমার প্রথম বছর আসছে 45,000 টাকা, সো বাকি থেকে যায় 60,000 টাকা, তাই না? তারপর বছর আসছে 40,000 টাকা, সো বাকি থাকে আমার 20,000 টাকা, যেটা আমি বলছিলাম। সো তারপরে আসছে 35,000 টাকা, আমার 35,000 টাকা দরকার ছিল না, আমার 15,000 হইলেই হইতো। সো এই বেশি চলে আসছে আর কি। সো আমি ক্যালকুলেট করতে হবে এটা, ওই তো উই ক্যান সি দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বিকজ নেগেটিভ ইজ পজিটিভ। সো আমার কি ক্যাশ পে ব্যাক পিরিয়ড, আমি ফর্মুলাটা কি 2 বছর, আমি জানি 2 বছর অথবা 3 বছরের মাঝামাঝি। সো 2 বছর তো অবশ্যই মাস্ট, তাই না? আমি 2 কে প্লাস করব, 2 এর সাথে প্লাস করবো হলো ক্যাশ ফ্লো রিকোয়ার্ড পে ব্যাক পিরিয়ড, মানে আফটার 2 ইয়ার্স, যে আমার রিকোয়ার্ড কত ছিল আর ক্যাশ ফ্লো আসছে কত। আমার রিকোয়ার্ড ছিল 20,000 টাকা, চলে আসছে 35,000 টাকা। সো আমি যদি এই দুইটা দিয়ে ভাগ করি তখন আমি পাচ্ছি 5 মানে 0.57 পাচ্ছি আর কি। এটার এর টুকের ভ্যালু হলো 0.57, মানে 2.5 বছরের চেয়ে একটু বেশি সময়ে, 2.5 বছরের চেয়ে একটু বেশি সময়ে আমার কি হয়েছে, আমার যে মূল ইনভেস্টমেন্ট 1,05,000 টাকা, মূল যে ইনভেস্টমেন্টটা এটা ফেরত আসছে। তো এটা হলো পে ব্যাক পিরিয়ডের মূল কথা। ঠিক আছে, পে ব্যাক পিরিয়ডের মূল কথা। সো আমরা একটা তো সলভ হয়ে গেল, দেখেন আস্তে আস্তে করে কিন্তু আমরা সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাব। ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট যাদের ছিল, আমরা যারা ক্লাসটা করতেছি, আমাদের কিন্তু যারা এটা আগে সলভ করেন নাই তার জন্য কিন্তু একটা একটা স্টেপ আগাইলাম, আমরা সিঁড়িতে পা দিলাম। তারপরে হলো অ্যানুয়াল রেট অফ রিটার্ন। আমরা অ্যানুয়াল রেট অফ রিটার্নের ফর্মুলা জানি, যে আমার অ্যানুয়াল রেট অফ রিটার্নের হলো এভারেজ নেট ইনকাম ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সবাই জানি 1,05,000 টাকা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,05,000 টাকা, এটা আমরা সবাই জানি। বাট এভারেজ নেট ইনকামটা জানি না। এভারেজ নেট ইনকাম, যেহেতু নেট ইনকাম দেওয়া ছিল, এই নেট ইনকাম গুলো দেওয়া ছিল লাস্টের কলামে, তাই না? সো লাস্টে আমার এগুলো আমি যদি মানে 5টা যোগ করে যদি 5 দিয়ে ভাগ করি এভারেজ পেয়ে যাচ্ছি। আমি ফর্মুলাতে যদি বসাই তাহলে কিন্তু 19.05% পাচ্ছি। তো আমাদের সেকেন্ডটাও হয়ে গেল। হ্যাঁ,
সেকেন্ডের রিকোয়ারমেন্ট হয়ে গেল, এবার আসবে এনপিভি বের করা। এবার লাস্ট হলো এনপিভি বের করা। সো এনপিভি বের করতে গিয়ে আমি কি করতেছি, আমার নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। তো আমি নেট প্রেজেন্ট ভ্যালু বলছিলাম কি, নেট প্রেজেন্ট ভ্যালু হইলো ওই ভ্যালু যে আমি ডিসকাউন্ট করার পরে আমি যে ভ্যালু পাচ্ছি। আমি শুরুতে ইনভেস্ট করছিলাম 1,05,000 টাকা। সো আমি ক্যাশ ফ্লো পাইছি, এই জিনিসগুলো ক্যাশ ফ্লো পাইছি। সো এগুলোকে ডিসকাউন্ট করবো, হ্যাঁ। পেব্যাক পিরিয়ডে কিন্তু ডিসকাউন্ট করে নাই, ক্যাশ পেব্যাক পিরিয়ডে ডিসকাউন্ট করে নাই, এখন ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে আমার। আমি এই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে আমি কি করব, গুণ করব, গুণ করে আমি এই ডিসকাউন্ট ভ্যালু পাবো। তো এই ডিসকাউন্ট ভ্যালুগুলো যদি আমি যোগ করি, এই যোগ করলে আমি এই ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা পাচ্ছি 1,00,000। 1,00,000 আমার 69,000 টাকা পাচ্ছি। তো 1,69,000 টাকা যেহেতু পাচ্ছি, আমার তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,05,000 টাকা। তো এই যে ডিফারেন্সটা কিন্তু আমার কি, আমার ডিফারেন্সটাই কিন্তু হলো আমার এনপিবি, হ্যাঁ, এনএবি। আমার ডিফারেন্সটা হলো এনপিবি, এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ। এই কোশ্চেনটা একটু 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 দেখেন। এই কোশ্চেনটা, এটার অ্যান্সারটা হইব, অ্যান্সারটা কিন্তু এটা না। অ্যান্সারটা এখানে 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 একটু দেখেন, যে আমার এখানে বলছে প্রেজেন্ট ক্যাশ আউটফ্লো মাইনাস প্রেজেন্ট বিল অফ ক্যাশ ফ্লো। সো আমার এখানে যদি প্রেজেন্ট ক্যাশ ফ্লো আউটফ্লো হইলো 1,05,000, ঠিক আছে, 1,05,000। সো 1,05,000 মাইনাস করবো কি, মাইনাস করবো এটা, এই জিনিসটা, এটা মাইনাস করবো। এটা মাইনাস করলে আমার কি হবে, যে আমার ইকুয়াল টু পাবো আমি কত, 69,000, 6,900, সরি, সরি মাইনাস করছি তো, সরি সরি মাইনাস করছি। এটা মাইনাস করার পরে কিন্তু 16,000 পাইছি আর কি, সরি। এটা মাইনাস করা হয়েছে, মাইনাস করার পরে কিন্তু 16,000 পাইছি, ঠিক আছে। মাইনাস করার পরেই 16,000 পাইছি। আমি এটা শুরুর যে ইনভেস্টমেন্ট, এটা মাইনাস, এই সবগুলা থেকে, আমি আবারও বলতেছি, এই সবগুলা থেকে আমি কি করছি, সবগুলা থেকে কি করছি, এটা মাইনাস করছি। মাইনাস করার পরে কিন্তু আমি পাইছি। হুম। সো এই ছিল আমার প্রথম ম্যাথ। সো এটা সলভ হয়ে গেল, খুব সুন্দরভাবে সলভ করছি। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। আজকে জমা আছে, আমি একটু দ্রুত যাব, যদিও আজকে ক্লাসটা একটু একটু সমস্যা হয়েছে, যে আমরা 10 মিনিট শুরুতে দেরি করছি। সো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, যে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। আমি এক্সারসাইজ দিতে পারিনি, আমরা সোল প্লাস এক্সারসাইজ দিব। আমার ইনভেস্টমেন্ট দেওয়া আছে, এখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 2,80,000 টাকা। আমার এনুয়াল নেট ইনকাম দেওয়া আছে, হ্যাঁ, এনুয়াল নেট ইনকাম দেওয়া আছে 16,000 টাকা। কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে হলো, কস্ট অফ ক্যাপিটাল মানে রিকর্ড রেট অফ রিটার্ন, রিকর্ড রেট অফ রিটার্ন হলো 10%। এবং ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 5 ইয়ার্স 10%, এবং এত ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। তো আমাকে বলছে কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি বের করতে বলছে। আমাকে এনুয়াল রেট অফ রিটার্ন বের করতে বলছে। আমি প্রজেক্ট নিবো কিনা না নেবো এটা বের করতে বলছে, হ্যাঁ, প্রজেক্ট নিবো কিনা না নেবো এটা বের করতে বলছে। সো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখানে আমি যদি একটু সহজে দেখি, যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই কোশ্চেনটা আমরা আগেরটাতে করে আসছি, আগেরটার সাথে অনেক মিল আছে, এই কারণে আমি একটু দ্রুত যাব। সো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু আমার, সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু আমার 2,80,000 টাকা। আমার ইউজফুল লাইফ হলো 5 ইয়ার্স। আমার এনুয়াল নেট ইনকাম হলো 16,000 টাকা। কস্ট অফ ক্যাপিটাল 10%। সো ডিসকাউন্ট ফ্যাক্টর হলো আমার দেওয়া আছে 3.7, এটা ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। সো আমার ক্যাশ পে ব্যাক পিরিয়ডের, আমরা জানি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইউজফুল লাইফ। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার 2,80,000 টাকা, ইউজফুল লাইফ হলো 5 ইয়ার্স। তো আমার আমার ক্যাশ পে ব্যাক পিরিয়ড হলো 56,000 টাকা। আমার প্রতি বছর ক্যাশ লাগবে, তাহলে আমি কি পাবো, ক্যাশ পে ব্যাক পিরিয়ডটা পাবো। সো ডেপ্রিসিয়েশন, এটা ডেপ্রিসিয়েশন বের করছি, হ্যাঁ, সরি, এটা ডেপ্রিসিয়েশন বের করছি। আমি ক্যাশ পে ব্যাক পিরিয়ড বের করার জন্য আমি ক্যাশ পে ব্যাক পিরিয়ডের ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করেন তো। ক্যাশ পে ব্যাক পিরিয়ডের ফর্মুলা কি ছিল, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো ছিল, তাই না? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। সো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা জানি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জানি, বাট অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা জানি না। অ্যানুয়াল ক্যাশ ফ্লো জানি না, আমি জানি হলো আমার কি আছে, নেট ইনকাম জানি। আমি নেট ইনকামের সাথে যদি আমি ডেপ্রিসিয়েশন যোগ করি, তাহলে কিন্তু ক্যাশ ফ্লো পাবো। আপনার ফর্মুলা জানেন কিনা জানি না। আমার নেট ইনকামের সাথে আমি যদি ডেপ্রিসিয়েশন যোগ করি, তাহলে কিন্তু আমি ক্যাশ ফ্লো পাই। তো অ্যানুয়াল ক্যাশ ফ্লো হলো আমার অ্যানুয়াল নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন আমি জানি না, ডেপ্রিসিয়েশন জানি না, বাট আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর লাইফ জানি। সো আমি ডেপ্রিসিয়েশন বের করে নিলাম, বের করে আমি কিন্তু এই যে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা পাইলাম। আমি অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা যদি এখানে ফর্মুলাতে বসাই, আমি সো পে ব্যাক পিরিয়ড পাচ্ছি। সো এই হলো আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো পেব্যাক পিরিয়ড। আমার এবার আমি কি করব, যে এনপিভি বের করব। এবার আমি সেকেন্ড রিকোয়ারমেন্টে যাচ্ছি, যে আমি এনপিভি বের করব। সো এনপিভির ফর্মুলা তো আমরা সবাই জানি, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। আমি আবারও বলতেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো হলো আমার এনপিভি। আমার এনপিভি হলো অ্যানুয়াল ক্যাশ ফ্লো প্লাস ডিসকাউন্ট ফ্যাক্টর। এনপিভি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট।
তো আমার আমি জানি যে আমার কি যে আমার ক্যালকুলেশনে আমার 72,000 টাকা, আমার ডিসকাউন্ট ফ্যাক্টর হলো 3.7। সো আমি এভাবে পাইছি কি যে আমার আমার এটা হলো আমার এনপি, মানে ডিসকাউন্ট করে পাইছি। আর ইনিশিয়ালি আমার হলো 2,80,000 টাকা। এটা যদি মাইনাস করি আমার ক্যাশ ফ্লো থেকে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, এটা হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। হ্যাঁ, আমি ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে যেটা পাবো এটা হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো থেকে যদি আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দিই তাহলে আমি এনপিভি পাবো। অ্যানুয়াল রেট অফ রিটার্নও আমি ফর্মুলাতে ডেটা বসালে হয়ে যাচ্ছে। অ্যানুয়াল রেট অফ রিটার্নের ফর্মুলা হলো অ্যানুয়াল নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। সো আমার এভারেজ ইনভেস্টমেন্টের আমি আমি এভারেজ ইনভেস্টমেন্টে আমি আমার 1,40,000 টাকা। সো আমি এটা বসালে ওইটা পাচ্ছি। সো আমরা একবারে লাস্টে চলে আসি এই কোশ্চেনের, যে আমি কি যাব প্রজেক্ট নিব কিনা নিব না। সো আমার যদি এনপিভি পজিটিভ হয় আমি প্রজেক্ট নিব, এনপিভি নেগেটিভ হলে প্রজেক্ট নিব না। সো আমার এনপিভি আমার কি পজিটিভ পাইছিলাম তাই না? এনপিভি আমি মাইনাস পাইছিলাম, সরি এনপিভি আমি মাইনাস পাইছিলাম, এনপিভি পজিটিভ পাই নাই। এনপিভি কিন্তু আমি নেগেটিভ পাইছিলাম এখানে। এনপিভি কিন্তু আমার নেগেটিভ ছিল, এই যে মাইনাস মাইনাস আমার মাইনাস ছিল, এনপিভি মাইনাস ছিল। সো এনপিভি যদি মাইনাস হয় আমি নিব না, প্রজেক্ট নিব না। এনপিভি যদি আমার মাইনাস হয় আমি প্রজেক্ট নিব না। সো এই ছিল আমার কোশ্চেন, এটাও একটা কোশ্চেন। আমাদের আজান পড়তেছে, আমরা একটু 5 মিনিটের বিরতিতে যাব, তারপর আমরা আবার ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আজানের বিরতির পর আমরা ক্লাসে ফিরে আসি, আমরা একটা ম্যাথ পড়বো, 2টা স্লাইড পড়বো, তারপরে ক্লাসটা শেষ করে দিব। সো আজকে আমরা এটা একটা কোম্পানি, এই কোম্পানি 2020 সালের ডেটা দেওয়া আছে। ডেটাতে কি দেওয়া আছে? সেলস দেওয়া আছে। আমার সেলস দেওয়া আছে 2,400 ইউনিট। সেল প্রাইস দেওয়া আছে 40 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট হলো আমার 15 টাকা। আমার ফিক্সড কস্ট হলো 19,500 টাকা। হুম। সো আমরা এখানে একটু একটু দেখেন আমার আমার কি বের করতে বলছে। আমাকে বের করতে বলছে হলো যে আমার বের করতে বলছিল কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে। কন্ট্রিবিউশন মার্জিনের মূল কথা কি? আমি যেটা বলছিলাম, আপনি ম্যাথ কিন্তু ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, আপনি কনসেপচুয়ালি মনে রাখতে পারেন। কন্ট্রিবিউশন মার্জিনের মূল কথা হলো আমার এই যে ফিক্সড কস্ট দেওয়া আছে 19,500 টাকা, এই ফিক্সড কস্টকে কাভার দেওয়ার জন্য আমার কত টাকা কন্ট্রিবিউট করতেছে পার ইউনিটে, যে আমার সেলস এবং ভেরিয়েবল কস্টের যে ডিফারেন্সটা, আমি সেল করতেছি 40 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 15 টাকা, বাকি হলো আমার 25 টাকা। 25 টাকা কাভার করতেছে কাকে? এই ফিক্সড কস্টে কিন্তু ওই 25 টাকা কাভার করতেছে। এই যে 25 টাকা, এটাই হলো কন্ট্রিবিউশন মার্জিন। যে আবারও বলতেছি আমি, কন্ট্রিবিউশন মার্জিন হলো ওই পরিমাণ টাকাটা যে টাকাটা ফিক্সড কস্টকে কাভার দেওয়ার জন্য ইউজ হয়। আমি অন্যভাবে বলতে পারি, সেলস প্রাইসের এই 40 টাকা থেকে আমি 15 টাকা, মানে সেলিং প্রাইস থেকে আমি ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাবো ওইটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। 2 নম্বর বলছে যে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের মূল কথা হলো যে পয়েন্টে আমার লাভও হয় না লসও হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমরা বলি যে তুলার বোঝা বর মতো আর কি, যে আমার বিনা লাভে কেউ তুলার বোঝাও বয় না। তো একটু কথা আছে গ্রামের ভাষায় আর কি। সো আমার যে পয়েন্টে লাভও হবে না লসও হবে না, তো ওই পয়েন্টে কেউ ব্যবসা করবে না। তারপর ওই পয়েন্ট জানা কেন দরকার? ওই পয়েন্ট জানলে আমি বুঝতে পারি আমি ওই পয়েন্ট ক্রস করলে আমি লাভে যাব, এই কারণে জানা দরকার। হ্যাঁ, সো এটা একটা জিনিস। তারপর 3 নম্বরে আমরা জানতে হবে মার্জিন সেফটি। আমার মার্জিন অফ সেফটি জানা লাগবে। তার মানে মার্জিন অফ সেফটি হলো ব্রেক ইভেনের উপরে আমার কত টাকা সেল হচ্ছে, ইন ইউনিটে জানবো কয় ইউনিট বেশি সেল হচ্ছে। ব্রেক ইভেন পয়েন্ট যদি 100 হয়, ব্রেক ইভেন পয়েন্ট যদি 100 হয়, তাহলে যদি 120 ইউনিট সেল হয়, তারপর হলো মার্জিন অফ সেফটি হলো 20 ইউনিট। মানে আমার ব্রেক ইভেনের উপরে আমার 20 ইউনিট সেল হচ্ছে। আবার ইন অ্যামাউন্টে জানবো, ইন সেলস জানবো, অ্যামাউন্টও জানবো। সো অ্যামাউন্টে জানা সহজ, আমি যদি ইউনিটে জানি যে 20 ইউনিট আমার মার্জিন অফ সেফটি, ব্রেক ইভেনের পরেও আমার 20 ইউনিট বেশি সেল হচ্ছে, 20কে আমি প্রাইস দিয়ে গুণ দিলে কিন্তু আমি অ্যামাউন্টে জেনে যাচ্ছি। সো এই জিনিস এটা দেখবো। কিন্তু কঠিন হলো লাস্টের কোশ্চেনটা। লাস্টের কোশ্চেনে বলতেছে আপনাকে যে আমার মার্জিন যদি, আমার কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% হয়, কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% হয় 2021 সালের 40% হয়, তখন আমার কত হবে, সেলস কত হবে। হ্যাঁ, যে আমার ব্রেক ইভেন সেলস কত হবে কন্ট্রিবিউশন মার্জিন যদি আমার 40% হয়। সো এই জিনিসটা দেখবো আমরা। এই লাস্টের কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, লাস্টের কোশ্চেনটা একটু টাইম নিয়ে দেখবো। সো এখন আমরা চলে যাই যে আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কি? সেল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো, আমি অলরেডি বলছি যে আমার সেল প্রাইস সেল প্রাইস ডিভাইডেড মাইনাস হলো ভেরিয়েবল কস্ট। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সরি আমরা রেশিও করতেছি, আমি তো বলছিলাম কন্ট্রিবিউশন মার্জিন ইন অ্যামাউন্ট যদি হইতো তাহলে 25 টাকা, ঠিক আছে, অ্যামাউন্ট হলো 25 টাকা, ঠিক আছে। বাট যদি এটা অ্যামাউন্টে না হয়ে যদি এটা রেশিও হয়, তখন সেলস দিয়ে ভাগ করবো আর কি। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো সেলস দিয়ে ভাগ করবো। তো এই দুইটা ডিফারেন্স হলো 25 টাকা। আমি সেলস দিয়ে যদি ভাগ করি রেশিও বেরোবে 62.5 আর কি, 62.5। তার মানে হলো আমি যে সেল করতেছি 40 টাকা, তার ভিতরে 62.5%
আমার কাভার করতেছে ফিক্সড অ্যাসেটকে, এই সেলস এর এই অ্যামাউন্টে 62%, 5%, 62.5%ই আমার কাভার করতেছে ফিক্সড অ্যাসেটকে। ব্রেক ইভেন পয়েন্ট সেল, ব্রেক ইভেন পয়েন্ট সেল এর মূল কথা হলো আমার ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তো ফিক্সড কস্ট আমার 19,500 টাকা, কন্ট্রিবিউশন মার্জিনের রেশিও হলো আমার 62.5। সো আমি পাচ্ছি 3120, সরি 31,200 টাকা হলো আমার কি ব্রেক ইভেন সেলস ইন অ্যামাউন্টে। ইন অ্যামাউন্টে ইন ইউনিটে যদি চাই তাহলে আমি ইন ইউনিটে পাবো কিভাবে? 3100 ডিভাইড বাই যদি আমি করি যে আমার 40 টাকা দিয়ে, তাহলে তো আমি ইউনিটে পেয়ে যাবো, তাই না? আমি ইউনিটে পেয়ে যাব। তো মার্জিন অফ সেফটি ইন ইউনিট, আমার মার্জিন অফ সেফটি হলো সেল ইউনিট, ব্রেক ইভেন ইউনিট। আমার মার্জিন অফ সেফটি ইন ইউনিটে ক্যালকুলেট করতে বলতেছে। তো ইউনিটে যদি ক্যালকুলেট করি আমার ব্রেক ইভেন সেলস কত? আমার ব্রেক ইভেন পয়েন্ট সেলস হলো 31,200। সো আমার আমার ব্রেক মার্জিন অফ সেফটি হলো সেলস ইউনিট মাইনাস ব্রেক ইভেন ইউনিট। সো ব্রেক ইভেন ইউনিট কিন্তু জানি না, ব্রেক ইভেন ইন অ্যামাউন্টে জানি, ইন অ্যামাউন্টে কিন্তু আমি ব্রেক ইভেন পয়েন্ট জানি। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টটা কিন্তু ইন অ্যামাউন্টে জানি, ইউনিটে জানি না। কিন্তু অ্যামাউন্ট থেকে ইউনিটে কনভার্ট করতে আমি কি করবো? খুব সহজ জিনিস, প্রাইস দিয়ে ভাগ দিলেই তো হয়ে যাবে। আমি প্রাইস দিয়ে যদি ভাগ দিই, যে অ্যামাউন্টে যদি আমি প্রাইস দিয়ে ভাগ দিই তাহলে তো ইউনিটে কনভার্ট হয়ে যাবে, তাই না? সো আমি যদি এই যে ব্রেক ইভেন সেলস ডিভাইড বাই ইউনিট সেলস প্রাইস, আমি 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 জানছি এটা ব্রেক ইভেন প্রাইস, তো আমি যদি সেল অ্যামাউন্ট দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমি ইউনিটে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, 780। সো আমার মার্জিন অফ সেফটি হলো আমার 1620। এই 2400 যেটা আমার অলরেডি মানে সেল ইউনিট, এটা কিন্তু বলা ছিল কোশ্চেনে, কোশ্চেনে বলা ছিল তুমি এই মুহূর্তে 2400 টাকা সেল করতেছো, 24 ইউনিট সেল করতেছো। সো কিন্তু আমার ব্রেক ইভেন সেলস এর অ্যামাউন্ট এত, ব্রেক ইভেন সেলস এর ইউনিট হলো এটা, ব্রেক ইভেন সেলস এর ইউনিট হলো 780। সো আমি যদি টোটাল সেল করি 2400, আমার ব্রেক ইভেন হয়ে যায় 780-তে, আমি বেশি সেল করতেছি 1620। সো 1620 হলো আমার মার্জিন অফ সেফটি। সো মার্জিন অফ সেফটি পেলাম, আমি ইউনিটে পাইলাম, এখন অ্যামাউন্টও বলছে বের করতে। তো মার্জিন অফ সেফটি ইন সেলস অ্যামাউন্ট, হ্যাঁ, এটা অ্যামাউন্ট হবে আর কি, অ্যামাউন্টে। সো অ্যামাউন্টে সেলস আমি মার্জিন অফ সেফটি বের করতে হলো টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো এটা তো অবশ্য দেওয়াই আছে, আমার টোটাল সেলস আমি ইউনিটে জানি। সো অ্যামাউন্টে জানতে হলে আমি প্রাইস দিয়ে গুণ দিলে আমি টোটাল সেল ইন অ্যামাউন্ট হয়ে যাবে। আর ব্রেক ইভেন সেলস আমি অ্যামাউন্টে বের করছি, যে এই জিনিসটা বের করছি। সো আমি বাদ দিলে আমি অ্যামাউন্টে পেয়ে যাচ্ছি। সো এই ছিল আমার এটা 2 নাম্বার পর্যন্ত। বাট 3 নাম্বারটা একটু কঠিন, আমরা 3 নাম্বারে যখন যাব, 3 নাম্বারে বলছে যে আমার 3 নাম্বারে বলতেছে যে আমার যদি কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% হয়, কন্ট্রিবিউশন মার্জিন একটু আগে দেখছিলাম আমরা 62.5%। সো কন্ট্রিবিউশন মার্জিন যদি 62.5% থেকে নেমে 40%-এ নেমে যায়, আমার কন্ট্রিবিউশন মার্জিন যদি আমার কন্ট্রিবিউশন মার্জিনটা কি? আমার 40 টাকা সেল করি আমি, ভেরিয়েবল কস্ট হলো আমার 15 টাকা, 25 টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তো এই 25 টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন, এটা আগে ছিল। এটা যদি 40% হয়, 40% যদি ইনক্রিজ করে, এই 25 টাকা আমার কন্ট্রিবিউশন মার্জিন, তো এই কন্ট্রিবিউশন মার্জিন যদি আমার 40% ইনক্রিজ করে, আমি এতক্ষণ ভুল বলছি, ইনক্রিজ যদি করে 40%, হ্যাঁ, তো ইনক্রিজ করলে আমি 25 আগে ছিল, এখন 40% ইনক্রিজ করছে, 10 টাকা ইনক্রিজ করবে। তো 25 সাথে 10 যোগ করলে 35 টাকা হবে কন্ট্রিবিউশন মার্জিন। তো নিউ সেল প্রাইস কত? নিউ সেল, সো আমি আমি কন্ট্রিবিউশন মার্জিন তো আমার 25 টাকা, তো আমার সরি কন্ট্রিবিউশন 35 টাকা, আগে আমি সেল করতাম 40 টাকা, তাই না? তো আমি সেল করতাম 40 টাকা, তখন আমি সেল করতাম 40 টাকা, তখন কন্ট্রিবিউশন মার্জিন ছিল 25 টাকা। সো এখন যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়াই, তো আমার কি প্রাইস কি 40-এ থাকবে? 40-এ থাকে কিভাবে? আমার ভেরিয়েবল কস্ট তো 15 টাকা, তাই না? কন্ট্রিবিউশনের মার্জিনের সাথে আমি একটু একটু পেছনে যাই, আমি আবারও একটু একটু থিওরিটিক্যালি বলি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, যে আমার আগে ছিল, আমার সেলিং প্রাইস ছিল 40 টাকা, আমার ভেরিয়েবল কস্ট ছিল 15 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন ছিল 25 টাকা। হুম, এখন বলতেছে কন্ট্রিবিউশন মার্জিন 25 টাকা থেকে বাড়ায় 40% বাড়াও, 40% বাড়ায় দেখতেছে এটা 35 টাকা। তো 35 টাকা যদি হয় কন্ট্রিবিউশন মার্জিন, তো সেল কি 40 টাকায় থাকবে? 40 টাকা থাকলে তো ভেরিয়েবল কস্ট মাত্র 5 টাকা হচ্ছে, কিন্তু ভেরিয়েবল কস্ট তো 5 টাকা না, আমার 15 টাকা। তো আমি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে আমি যদি ব্যাক এন্ডে ক্যালকুলেট করি, কন্ট্রিবিউশন মার্জিনের সাথে যদি আমি কি করি, ভেরিয়েবল কস্ট যোগ করি, তাহলে হয়তো সেলিং প্রাইস পাবো। আমি এটা উল্টাভাবে বলতে পারি, উল্টাভাবে বলতে পারি কি, যে আমার আমার সেলিং প্রাইস থেকে আমি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে কিন্তু পাইছিলাম কন্ট্রিবিউশন মার্জিন, তখন কন্ট্রিবিউশন মার্জিন ছিল 25 টাকা। হ্যাঁ, তো আমি আমি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। তো আমি এখানে কি সেলিং প্রাইসটা জানি না, আমি ভেরিয়েবল কস্ট জানি 15 টাকা, আমি কন্ট্রিবিউশন মার্জিন জানি 35 টাকা। তো সেল তো আর 40-এ থাকবে না, এটা 50-এ চলে যাবে। সো আমার সেল হইলো 50 টাকা হবে, হ্যাঁ, সেলিং প্রাইস হলো 50 টাকা, নিউ সেল প্রাইস হলো 50 টাকা। সো 50 টাকা যদি হয়, তখন আমার নিউ সেল, আমার অ্যামাউন্টে কত? আমার এই যে 1,20,000 টাকা আমার নিউ, আমি জানি যে এই ইউনিট সেল করি, হ্যাঁ, সো আমার নিউ সেল এত টাকা।
সো এডিশনাল সেলস অ্যাচিভ কন্ট্রিবিউশন মার্জিন, আমার নতুন কত টাকা সেল অ্যাচিভ করা লাগবে? 24,000 টাকা নতুন সেলে অ্যাচিভ করা লাগবে আমার, এই যে 1,20,000 টাকা ইয়া করার জন্য। হুম। নতুন যদি আমি এই 24,000 টাকা সেল করি, তাইলে আমি কন্ট্রিবিউশন মার্জিনে আমি কি করতে পারবো? 35 টাকা নিয়ে যেতে পারবো। 35 টাকা নিয়ে যেতে পারবো। তো এই ছিল ম্যাথ, এই ছিল ম্যাথ। না বুঝলে একটু নোট রাখেন, আমরা খুব শর্টকাটে একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যাব, ওখানে হয়তো আমরা এটা আবার আলোচনা করব। সো ব্রেক ইভেন পয়েন্ট কি আমরা অলরেডি বলে ফেলছি। ব্রেক ইভেন পয়েন্ট যে point এখানে আমার লাভ হয় না, লস হয় না। আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্জিন অফ সেফটি, আমরা মার্জিন সেফটি অলরেডি শিখে ফেলছি, যে যে আমার ব্রেক ইভেনের বেশি যে সেলটা হবে ওইটাই মার্জিন অফ সেফটি। অ্যামাউন্ট হইতে পারে, ইউনিটি হইতে পারে। আজকে ক্লাসে আমরা অনেক কিছু শিখছি, তো আমি আর ডিটেলে যাচ্ছি না। সো সবাই ভালো থাকবেন। সো ক্লাসগুলো ঠিকভাবে করবেন, এবং সবাই আমার যে ফেসবুকে যদি দেখেন, লাইক কমেন্টস করবেন, এবং একটু ভালো জিনিসটা প্রচার করবেন। সো ক্লাসগুলো আমি যে এতক্ষণ যা পড়াইছি এগুলো আপনি রেকর্ডিং বারে বারে শুনবেন, শুনলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং জি, সবাই ভালো থাকবেন। যে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি, আমাদের সাথে এখনো 12 জন আছে।